জাঙ্কুকের লাগামহীন কথা শুনে তে মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো। জাঙ্কুকের জেদের কাছে হেরে তে ভেজা শরীর নিয়ে গাড়িতে গিয়ে বসে। জাঙ্কুকও ড্রাইভিং সিটে ফিরে আসে। চারিদিকে পিনপিনে নীরবতার মধ্যে একটু পর পর সশব্দে হাঁচি দিচ্ছে জাঙ্কুক। তের কেমন জানি খারাপ লাগলো, তাই আঁখ বাড়িয়েই তে বলল, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। জাঙ্কুক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলল, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। তে বেশ অবাক হলো। একই বাড়িতে থাকা সত্ত্বেও তে জানে না জাঙ্কুকের 2 দিন ধরে জ্বর। আশ্চর্য। সন্ধ্যার পর থেকেই তুমুল ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। তে জিমিনকে ফোন দিয়েছিল। জিমিন জানায় ঝড়ে আটকা পড়েছে কোনো এক ক্যাফেতে, অবশ্য সাথে সুগা আছে। এদিকে বাড়িতে বিদ্যুৎ সহ আশেপাশের কোথাও বিদ্যুৎ নেই। হয়তো ঝড়ের জন্যই এমন হয়েছে। তবে চারিদিকের এই তীব্র অন্ধকারে কেমন জানি তের গা ছমছম করছে। তে কোনো রকমে হাতড়ে জাঙ্কুকের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। তে বলার সাথে সাথে জাঙ্কুক ফোনের ফ্ল্যাশটা অন করে বলল, ভেতরে আয়। তে দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে জাঙ্কুক কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে। প্রয়োজনের থেকে একটু বেশি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তে জানে জাঙ্কুক কখন এমন করে। জ্বর বেড়েছে মনে হয়, আমি কি একটু চেক করে দেখব? তোকে কি আমি নিষেধ করেছি? তে এবার জাঙ্কুকের কপালে হাত ছোঁয়ায়, তারপর বলে, ইস, আপনার তো অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে তে মোবাইল ফোন হাতে নিয়ে উঠে যেতে নিলে জাঙ্কুক তের হাত ওর তপ্ত হাত দিয়ে টেনে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, চটপটে দিতে হবে, ততক্ষণ একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে রাত 10টা বেজে গেছে। তে সেই থেকে জাঙ্কুকের শিওরে বসা। ঝুমঝুম বৃষ্টিতে চোখ দুটো ভার হয়ে এসেছে। এবার মনে হচ্ছে যাওয়া উচিত। তে জাঙ্কুকের মাথায় জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ তের হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ অবস্থায় জাঙ্কুক বলল, কোথাও যাবি না, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। ঘুমোতে হবে না, আমি বলেছি তুই যাবি না মানে যাবি না, নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। ব্ল্যাকমেলটা আপনি খুব ভালো করেই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। জাঙ্কুকের সাথে না পেরে অজ্ঞাত তে ঘুমো ঘুমো চোখে বসে রইল জাঙ্কুকের পাশে। একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় তের ঘুম ভেঙেছে। কেমন যেন সবকিছু গরম গরম লাগছে। গলার কাছে গরমটা বেশি অনুভব হচ্ছে তে। চোখ এখনো খুলতে পারেনি তে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানোর সুগন্ধটা বেশ লাগছে তের কাছে। এদিকে তে নড়াচড়া করতে পারছে না, মনে হচ্ছে কেউ যেন তাকে চেপে ধরেছে। তে চোখ খোলার সাথে সাথেই তে দুনিয়াটা যেন উল্টে গেল। তে জাঙ্কুকের সাথে ঘুমিয়ে আছে। জাঙ্কুক থেকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে বুকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিজেকে এভাবে জাঙ্কুকের পাশে আবিষ্কার করে ঘাবড়ে গিয়ে তে মনে মনে বলল, হে আল্লাহ, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। তে দ্রুত বিছানা থেকে নেমে চুল খোপা করে জাঙ্কুকের কপালে দ্বিতীয়বার হাত ছোঁয়ায়। যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। তে মনে মনে জিমিকে অজুহাত দেবে বলে অজুহাত ঠিক করছিল। ঠিক তখনই ঘুম থেকে আর মোড়া ভেঙে জিমিন বলল, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? কোথাও না তো, এখন আবার কোথায় যাব? হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? তে অবাক চোখে তাকায় জিমিনের দিকে, তারপর বলল, কোথা থেকে আসবো মানে? আরে তুই তো কাল জাঙ্কুক ভাইয়ের ফোন থেকে মেসেজ দিলি, তোর নাকি খুব ইম্পর্টেন্ট পড়া আছে, ঘুমোতে দেরি হবে, ওই জন্যই তো তোকে ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তে বুঝতে পারলো এই কাজ জাঙ্কুকের। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ তো আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো জাঙ্কুক ভাই রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে আসলে যা হয় আর কি। আচ্ছা, আমি একটু শাওয়ার নিয়ে আসি, তুই থাক। এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে। জিমিনকে কে বলবে? জিমিন তো আর জানে না তের শরীর জুড়ে জাঙ্কুকের শরীরে সে মাতাল করা স্যান্ডেলের পারফিউমের গন্ধ মোমো করছে। শাওয়ার যে থেকে নিতেই হতো। রোববারের সকাল। তের আজ যেহেতু ভার্সিটি নেই, তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে তে। সকালের কাজগুলো সেরে তে চলে এসেছে হল রুমে। এখন তে ব্যতীত বাসায় কেউ নেই, শুধু হল রুমে দিবানে বসে লেজ নাড়ছে ইয়ন্তান। তে জিভ কেটে দৌড়ে এসে বলল, কি করছিস ইয়ন্তান? এটা জিউন জাঙ্কুকের বসার জায়গা, তুই এখানে বসেছিস জানলে তোকে আর আমাকে দুজনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে।
ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। তীর তীব্র চোখে রাঙানিতে ইয়ন্তান লেজ নাড়তে নাড়তে সে জায়গা ত্যাগ করলো। এভাবে ইয়ন্তানের চলে যাওয়াতে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা বললাম সত্যি বললাম। প্রফেসর জেকে কে তো আর চিনিস না, ওনার রাগ তো আমি দেখেছি, আমি চিনি। চিনবো নাই বা কেন? ক্লাসে যে মাইক্রো ইকোনমিক্স পড়ায়। জাঙ্কুক সকালেই বেরিয়েছে, কোথায় গেছে জানে না তের মন মস্তিষ্ক জানান দেয় হৃদয়ে কোনো দিক থেকে কোনো বাধা নেই। তের চোখ আজকাল হুটহাট জাঙ্কুকের খোঁজ করে বসে, তবুও তের ভীষণ ভয় হয়। কি করে পারলো জাঙ্কুক থেকে এভাবে জোর করে বিয়ে করতে? তের মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণে তের মনে পড়ে সেদিন রাতে জাঙ্কুকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু, চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব, তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও তের মনে হতে লাগলো তাতে কি আসে যায়, জাঙ্কুক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজই ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপর মা আর আপা তো আছেনি। তে যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। কি রে ভাই, তুই আমাকে জোর করে ক্লাবে নিয়ে এলি কেন? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতি, আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। এই ক্লাবে সিসিটিভি সিস্টেম হ্যাক করতে হবে, ইউনো। কি? তুই আবারও ঝামেলা পাকাবি? ঝামেলা তো পাকাবই ব্রো, রিভেঞ্জ নেওয়াটা এখনো বাকি। এই ক্লাবের একজন খুব দুঃসাহস দেখিয়েছিল, আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি দেখাবি? কাকে দেখাবি? এর মধ্যেই ক্লাবে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে কিছু মাস আগে জাঙ্কুক রাস্তায় ফেলে মেরেছে। পরে অবশ্য সব মিটমাট হয়েছিল। জাঙ্কুককে দেখে জ্যাকসন এগিয়ে এসে বলল, আরে জেকে ব্রো, আপনি তো কখনো নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো, তাই এলাম। ভালো করিনি? ও দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। কথাটা বলেই জ্যাকসন একের পর এক পেক খেয়ে যাচ্ছে। জাঙ্কুক ইউনো কিছুটা তাল মিলাতে গিয়ে খেয়েছে, তাতে একটু বেসামালও হয়ে পড়েছে। তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি তালমাটাল। জ্যাকসন চলো একটা রাইড করি, আই এম শিওর এবার তুমি চ্যাম্পিয়ন হবেই। জ্যাকসন নিজের মধ্যে নেই, এদিকে চ্যাম্পিয়ন হবার ভূতটাও মাথায় অনেকদিন ধরেই চেপে বসে আছে। জাঙ্কুক বলার সাথে সাথে জ্যাকসন দাঁড়িয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলল, লেটস গো। জাঙ্কুক পাকা হেসে বলল, ওয়াও এত জলদি? জ্যাকসন চলে গেলে জাঙ্কুকও নিজের হেলমেট নিয়ে জ্যাকসনের পেছনে পেছনে হাঁটা দিলে ইউনো জাঙ্কুককে টেনে ধরে বলল, জেকে তুই কি পাগল? ও তো পুরোই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে, সেটাই চাইছি, চল এবার। আর তুই তুই নিজেও তো ড্রাঙ্ক। নিজের উপর কন্ট্রোল আছে আমার, ইউনো, তুই চল। জাঙ্কুক ধীর গতিতে বাইক চালালেও চ্যাম্পিয়ন হবার লোভে জ্যাকসন পাগলের মতো বাইক চালাতে শুরু করে। এদিকে ইউনো ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সেদিকে। হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতো পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোস। যেহেতু জাঙ্কুক ড্রাঙ্ক ছিল, তাই জাঙ্কুক কিছু দূর যেতেই উল্টে পড়ে যায়। ইউনো জাঙ্কুকের দিকে ছুটে এসে বলল, আরে ওকে, এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপ ভাবে আহত হবে। ওই বাস্টারটা আমার থেকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল, শুধুমাত্র আমার উপর জেদ ফলাতে গিয়ে ও থেকে ছুরি নিয়ে তাড়া করেছিল। আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত সেটা শুধু উপর আলাই জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরে আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। শেষ কথাটা বলতে বলতে একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো জাঙ্কুকের ডার্ক ব্রাউন ঠোঁটজোড়া। পাসওয়ার্ড চিপে ঘরে প্রবেশ করতেই তের চোখগুলো হলরুমে কাউচের উপর বসা জাঙ্কুকের দিকে। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। জাঙ্কুক নির্ঘুম কামুক দুটো চোখ দিয়ে তের পানে তাকিয়ে আছে। জাঙ্কুকের মুখের দিক থেকে চোখ সরিয়ে তের দৃষ্টিপাত হলো জাঙ্কুকের পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে থাকায়
ফর্সা লোমশ পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশ দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, অথচ জাংকুক ভাবলেশহীন হয়ে বসে আছে। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বলল, তোর জন্যই ওয়েট করছি, ট্রিট করে দে। নিশ্চয়ই আবারও বাইক থেকে পড়ে গিয়েছিলেন। ঠিকই ধরেছিস। ফার্স্ট এড বক্স কোথায়? জাংকুক আঙ্গুল দিয়ে নিজের রুমের দিকে ইশারা করতেই তে বলল, থাকুন, নিয়ে আসছি। ফার্স্ট এড বক্স খুঁজতে গিয়ে একটা ছোট্ট সুন্দর কারুকাজ করা বক্স দেখতে পায়। কি আছে এর মধ্যে? তে ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো হিরে জহরত থাকবে। কৌতূহলীতে বক্সটা খুলতেই থেকে পুরোপুরি ভুল প্রমাণ করে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। ইউ, এটা আবার কি? আরে এটা তো মনে হচ্ছে আমার চুল। হে আল্লাহ, উনি কি জাদু টাদু করেন নাকি? তে আইতে নিচ থেকে জাংকুকের ভেসে আসা ঝাঁঝালো চিৎকারেতে ভয়ে কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এড বক্স নিয়ে নিচে নেমে গেল। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল জাংকুকের পাশে। কি রে, এতদিন এ বাড়িতে আছিস, এখন একটা বক্স খুঁজতে এত সময় লাগে? হঠাৎ কি যেন একটা মনে পড়তেই এর ভেতরটা হাহাকার করে উঠল। কি রে, কি ভাবছিস? ভাবছি আজকে যা বলার বলুন, আমি কাল চলেই যাচ্ছি। মানে আমার ছেড়ে কোথায় যাবি তুই? মায়ের জ্ঞান ফিরেছে, আবার ফোন দিয়েছিল, আমি সেখানেই গিয়েছিলাম। মায়ের নাকি আরো 6 মাস ডাক্তারের কনসাল্টে থাকতে হবে, তাই আমাদের জন্য হসপিটালের পাশেই নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয়েছে, কারণ মা আপনার সাথে এক ছাদের নিচে কিছুতেই থাকবেন না। তের কথাটা বলতে দেরি হলো, শক্ত হাতে তের গালটা চেপে ধরতে দেরি হলো না জাংকুকের। তীব্র রাগে জাংকুক এত জোরেই তের গাল চেপে ধরেছে যেন তের মনে হচ্ছে তের গালের হাড়গুলো এক্ষুনি ভেঙে যাবে। তৎক্ষণাৎ তে অস্পষ্ট সুরে জাংকুককে বলল, খুব 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 ব্যথা লাগছে, ছাড়ুন। জাংকুক ছাড়লো না, উল্টে তেকে টান মেরে আরো কাছে নিয়ে এসে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকেই যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের কাছে থাকা টি টেবিলটা সশব্দে লাথি মারল জাংকুক। এতক্ষণ ধরে তে করা ব্যান্ডেজ টেনে হিচড়ে তুলে ফেললো। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আরে কি করছেন? আবারও রক্ত বের হবে তো। জাংকুক তের কথায় কর্ণপাত না করে তেকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জাংকুক চলে যেতে তে ধপ করে মেঝেতে বসে পড়ল। উনি উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কোথায়, কখন? যে মানুষটা আমাকে দু চোখে সহ্যই করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়লো? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতেই তের হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিনে ব্যথা। এটা কি তাহলে জীবন জাংকুকের জন্যই হচ্ছে? আরো একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তিমিরে ঘুমিয়ে পড়েছে চারপাশ। সারাদিন পরে মাত্র ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরেছে জাংকুক। পাসওয়ার্ড চিপে হলরুমে পা রাখতেই জাংকুক শুষ্ক ঢোক গিলল। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেছে, কোনরূপ মানুষের আওয়াজ নেই। তে কই? সকালেই তো তেকে জাংকুক বাড়িতে দেখে গিয়েছিল, তাহলে এখন তে কই? তাহলে কি তে সত্যি চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানা বাঁধা অহিংস প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে দ্রুত পায়ে জাংকুক এগিয়ে গিয়ে সুইচ বোর্ড টিপে হলরুমের আলো জ্বালালো। তে তে এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনো রূপ আওয়াজ ভেসে আসলো না। রাগে ফুসফাস করতে করতে এবার জাংকুক নিজেই সোজা দোতলায় গিয়ে তের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্রই চোখ মুখ খিচে জাংকুক বন্ধ করে নেয়। জাংকুক যা ভেবেছিল তাই। তে জাংকুককে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে তের এখন একটা সুতাও অবশিষ্ট নেই। তে জাংকুককে না জানিয়ে চলে গেল। তে কি করে পারলো এটা করতে? এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জেদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে। সবকিছুতে অজানা হাহাকার। তে নেই, নেই তের পায়ের নুপুরের রিনঝিন আওয়াজ, তের শরীরের গন্ধ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জাংকুকে কেন জানি দম বন্ধ হয়ে আসছে। বাড়িটাকে মৃত্যুপুরী ঠেকছে জাংকুকের কাছে। কোন এক তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে ছুঁড়ে মারলো জাংকুক। কিন্তু এই বদ্ধ রুমের মধ্যে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে জাংকুক নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়লো কোন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে। জিমিনকে ছাড়াও জিনের নতুন অ্যাসিস্ট্যান্ট সবিন হাতে হাতে অনেকটাই সাহায্য করেছে সবকিছুতে। ছেলেটা বাঙালি, স্বভাব চরিত্র মোটো গুরুগম্ভীর নয়, কথায় কথায় হাসে, অন্য কেউ হাসায়। সবিন প্রথমেই এসে যে কাজটা করেছে সেটা হলো তেকে নিকনেম দিয়ে ফেলেছে পিচ্চি পাখি। সবিনের এমন লুটোপুটো ডাকে তে খুব বিভ্রান্ত। এই তে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকে কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। স্মার্ট না ছাই, আমাকে বলে কিনা পিচ্চি পাখি। তুই বল আপা, আমাকে কোন দিক থেকে পিচ্চি মনে হয়? বোকামি, তুই আমাদের সবার ছোট, তাই আদর করে তোকে পিচ্চি বলেছে। এতে গাল ফুলানোর কি আছে? ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজীব। জিমিনার কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে চলে যায়। জিমিন চলে যেতেই তের সামনে আবার আগমন ঘটে সবিনের। এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। একা হাতে এতগুলো ওয়াল বোর্ড লাগানো যায়? তে তেতো কণ্ঠে রুমে যেতে যেতে বলল, পারবো না, করতে পারলে করুন, না করতে পারলে ভাগুন। তে চলে যেতে সবিন মুচকি হেসে বলল, হাউ কিউট। তে রুমে এসে লাইট বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ দুটো বন্ধ করতে একটা অসম্ভব সুন্দর রাগে রাগে মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চাই সে? কেন ঘুমোতে দিচ্ছে না? কেনই বা বুকের পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে তের মনে পড়ে ইয়ন্তানের কথা। ওকে তো ভুল করে জাঙ্কুকের বাসায় রেখে এসেছে তে। জাঙ্কুক যদি ইয়ন্তানকে বাড়ি থেকে বের করে দেয়? না না, আগামীকালকে ইয়ন্তানকে আনতে হবে। কিন্তু রাতই বা কখন শেষ হবে, আর আগামীকালই বা কখন আসবে? তে ভাবতে ভাবতে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বুকের ভিতর সেই এক তীক্ষ্ণ চিনচিনে ব্যথা। তের কষ্ট হচ্ছে, অজানা কষ্ট, কিন্তু কার জন্য? বারবার গতকাল রাতে জাঙ্কুকের মুখ থেকে উপড়ে আসা স্পষ্ট কথাগুলো মনে পড়ছে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের বড় হয়েও জাঙ্কুক তে প্রেমে পড়েছে। কথাটা ভাবতে শিহরিত হয়ে উঠছে তের হৃদয়, মন, সবকিছু। হাজার চেষ্টা করে জাঙ্কুকের কথা কিছুতেই মন থেকে সরাতে পারছে না তে। এ যেন মন মস্তিষ্কে এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না। এই উদাসীনতা মনটা যে কি চাইছে তে তা নিজেও জানে না। ওই জন্যই তো জাঙ্কুককে না বলে চুপি চুপি চলে এসেছে তে। না হলে গতকাল রাতের মতো জাঙ্কুক সবার সামনে জেদের বসে কি না কি করে বসতো কে জানে। জাঙ্কুককে নিয়ে হয়তো ভাবতে ভাবতে তের চোখ যায় বারান্দার দিকে। তে ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্টটা একটু কমে। যেই ভাবা সেই কাজ। তে বারান্দায় চলে গেল। বারান্দায় আসার সাথে সাথে এক দমকা শীতল হাওয়া তের শরীর ছুঁয়ে গেল। আচ্ছা, উনি কি করছেন? কি বা করবেন? হয়তো কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছেন, না হলে আবারও বাইক রাইডে বেরিয়েছেন। বোরিং একটা লোক। তে বিড়বিড়িয়ে কথাটা বলে তাকালো নিচের দিকে। সাথে সাথে তের মাথাটা ঘুরে উঠলো। নিজেকে ভুল প্রমাণ করতে কয়েকবার চোখের পাতা ফেলে তাকালো তে। না, তে ঠিকই দেখেছে। তের দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতা গোটানো, গলায় টাইটাও নেই। সামনের দিকে কয়েকটা বোতাম অবাতে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফর্সা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। জাঙ্কুককে বড্ড এলোমেলো লাগছে, কেমন বেসামাল দৃষ্টি জাঙ্কুকের। এত দূর থেকেও জাঙ্কুকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল তের। তে আর পারলো না, মাথায় ঘোমটাটা টেনে ছুটে গেল জাঙ্কুকের কাছে। তে নিচে আসতেও জাঙ্কুক ঠিক সেভাবেই তের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, বিরক্ত নেই। দু চোখে যা আছে তা হলো একরাশ মাদকতা। তে জাঙ্কুকের কাছে এগিয়ে আসতে জাঙ্কুক দু হাতে তের কোমর আঁকড়ে ধরে। তের কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে হিসিয়ে বলল, তোকে হুট করে বউ বউ লাগছে জান। আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর এসেছেন? জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়ে। তে পুনরায় বলল, যদি কিছু হয়ে যেত? তুই আমায় ছেড়ে কেন চলে এলি? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনেই দেখতে পেতাম তোকে, সেটাও তোর মায়ের সহ্য হলো না। এর কাছে জাঙ্কুকের এমন রূপ একদম নতুন। তে জাঙ্কুককে কখনোই এমন নরম সুরে কথা বলতে শুনিনি। জাঙ্কুকের প্রতিটা কথাতে শরীরে শিহরণ জাগিয়েছে ঠিকই, কিন্তু বুকের মাঝে সেই তীব্র চিনচিনে ব্যথাটা হুট করে গায়েব করে দিয়েছে। তার বদলে বুকে বয়ে যাচ্ছে এক প্রশান্তির ঝড়। কি নাম দেওয়া যায় এই অনুভূতির? তে
চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের ওড়নাতে নাক ঘষে দু হাতে তেকে আরো কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল না আমার সাথে। তুই তো আমার, তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে, বল যাবি? হঠাৎ তখনই তে কানে ভেসে এলো জিমিনের কর্কশ কণ্ঠের ডাক। এই রাতের বেলা কোথায় গেল মেয়েটা? তে তৎক্ষণাৎ মাথার ঘোমটাটা আরো টেনে জাঙ্কুকে উদ্দেশ্য করে বলল, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে, দিন। পকেটে আছে বোধহয়। জাঙ্কুক তের ওনাতে নাক ঘষছে। তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের পকেট থেকে ফোন নিয়ে সুগাকে ফোন দেয়। সুগা কল রিসিভ করতে তে বলল, ওনাকে না মানে জাঙ্কুক ভাইয়াকে আমার বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছেন। কি বলছো? কোথায় আছে ভাই? আমাদের নতুন বাসার পেছনে। ওয়েট, আমি এক্ষুনি আসছি। ইয়ে ভাইয়া, আমাকে কিছু বলবেন না দয়া করে। যদিও জাঙ্কুক ভাইয়া এসব পরোয়া করে না, তবু তুমি যখন বলেছো তখন বলবো না। তে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন কেটে জাঙ্কুককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আপা তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কোথাও যাবি না, তুই আমার সাথে ঘুমাবি এখন। ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। জাঙ্কুকের কথায় তে মনে মনে বলল, আপনি স্বাভাবিক থাকলে এমন ব্যবহার কেন করেন না বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি সেই কবে আপনার প্রেমে পড়ে যেতাম। সেই চেনা পরিচিত ডুপ্লেক্স বাড়িটির সামনে তে দাঁড়িয়ে আছে। গতকাল রাতে সুগা জাঙ্কুককে নিয়ে যাবার পর সারা রাত তে ঘুমোতে পারেনি। সকাল হতে না হতেই মাকে হাজারো প্রশ্নের উত্তর দিয়ে ভার্সিটির নাম করে বেরিয়ে এসেছে তে। বাড়িতে ঢুকতে ঢুকতে কেমন জানি তের গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, পা দুটো কেমন জানি ঝিনঝিন করছে। হল রুমে প্রবেশ করতেই তের চোখ কুচকে এলো। জাঙ্কুক অন্ধকার রুমে কাউচের উপর বসে হেডফোন লাগিয়ে রাইডিং গেমস খেলছে। তে এই ভয়টাই পেয়েছিল, কিভাবে জাঙ্কুকের সামনে যাবে। এদিকে তেকে না দেখেই হঠাৎ ওপাশ থেকে জাঙ্কুকের থমথমে আওয়াজ ভেসে এলো, কি চাই? ইয়ে মানে ইয়ন্তানকে নিতে এসেছি। জাঙ্কুক তৎক্ষণাৎ হেডফোন খুলে তের দিকে তাকিয়ে দাঁত কটমটিয়ে বলল, ইয়ন্তান কি তোর বাপের কেনা সম্পত্তি নাকি যে চাইলে নিয়ে যাবি? ইয়ন্তান আমার মেয়ে, আমার সাথেই থাকবে। আমাকে কি তোর বিড়াল বলে মনে হয়? আমি কেন কোনো বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? উফ, আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে আবার তর্ক করছিস। কাছে এই অন্ধকারের মধ্যে তে ভয়ে একটা শুষ্ক ঢোক দিলে বলল, কাছে এলে কি করবেন? আমি যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে নিয়ে আসবো, সেটা তোর ইচ্ছে। ইট ডিপেন্ডস অন ইউ হার্টবিট। তে কি আর করবে? এমন ভয়ানক থ্রেট শুনে গুটি গুটি পায়ে জাঙ্কুকের কাছে যেতেই জাঙ্কুক আবার হুকুমের সুরে থেকে বলল, পাশে বস। তে তাই করলো, চুপচাপ জাঙ্কুকের পাশে দূরত্ব রেখেই বসলো। তে বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ জাঙ্কুকের কোলের উপর মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। হঠাৎ জাঙ্কুকের এমন আক্রমণে তের শ্বাস নেওয়া যেন বন্ধ হয়ে গেল, পুরোপুরি স্ট্যাচু হয়ে গেল তে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো? করছি তো। কাল সারা রাত ঘুমোতে পারিনি, মাথা ব্যথা করছে, এখন ঘুমাবো। যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না সরে। জাঙ্কুকের কথায় তের অস্বস্তি হলো না, বরং তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাল রাতে যা পাগলামো করেছে তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। তের নরম হাতের স্নিগ্ধ পরশে জাঙ্কুক ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে ক্ষীণ স্বরে বলল, তে তুই পুরোপুরি আমার হয়ে যা। বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো, এতটুকু বকবো না, একটুও মারবো না। জাঙ্কুকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌতে শুনেছি কি শোনেনি কে জানে। মার মাথায় তেল দিয়ে মাকে ঘুম পাড়িয়ে জিমিন সবে রুমে এসেছে। এসে দেখেছে জিমিনের ফোন বাজছে। ফোনটা রিসিভ করে কানে নিতে সুগা অসহায় সুরে বলল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে জিমিন। কি করে দেখবেন? এখন তো আর হসপিটাল যেতে হয় না, মায়ের ভয়ে জবটা ছেড়ে দিয়েছি। মা এসব একদম পছন্দ করেন না। আমি তোমাকে দেখতে চাই ব্যাস। কিভাবে দেখা করবে সেটা আমি জানি না।
দেখি গ্রসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে, হয়তো টিকিট ধরিয়ে দেবে মা। নো প্রবলেম। তৎক্ষণাৎ সুগা মনে মনে বলল, জাঙ্কুক ভাইয়াকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে তে অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার হয়ে গোধূলি লগ্নে ঘুম ভাঙল জাঙ্কুকের, আর মোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপুরীর স্নিগ্ধ মুখশ্রী। এটা তে, জাঙ্কুকের ব্যক্তিগততে, যে এই মুহূর্তে জাঙ্কুকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। তের নরম তুলতুলে হাতটা এখনো জাঙ্কুকের চুলের ভাঁজে নিবদ্ধ।